সত্য ঘটনা অবলম্বনে আজ একটা জীবন গল্পের সাক্ষী হবেন আপনারা সকলে। দিদিটার নাম প্রকাশে অনিচ্ছুক, তাই ছদ্মনাম ব্যবহার করছি। বিবাহিত জীবনে ১৩টা বছর পার করে গেলাম আমরা। একটা ছোট্ট শহরে বেড়ে ওঠা আমার। তখন আমি বিয়েতে পড়াশোনা করছি। বাবা মায়ের সিদ্ধান্তে খুব অল্প সময়ের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে গেল পারিবারিক দেখাশোনায়। ছেলে চাকরি করে, পরিবার ভালো, সব মিলিয়ে বাবা রাজি হয়ে গেলেন। আমিও আপত্তি করিনি। বিয়ের ঠিক হবার ৬ মাস পর পারিবারিক জটিলতার কারণে বিয়ের ডেট ঠিক হলো। ভালোই ছিলাম, অপরিচিত একজনকে বিয়ে করার চেয়ে বরং পরিচিত হবার চেষ্টা করলাম। সেই ৬ মাস চুটিয়ে প্রেম করলাম আমি আর সুমন, হবু বরের নাম। একজন সঠিক জীবন সঙ্গীর দেখা পেলাম। ভালো যাচ্ছিল দিন, নির্ভরশীল হয়ে পড়ছিলাম একে অপরের ওপর। তারপর পরিবারের সকলের সিদ্ধান্তে বিয়ে হয়ে গেল আমাদের। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও হয়ে গেলাম গৃহিণী। শ্বশুর শাশুড়ি মন খুব সহজেই জয় করে নিলাম। সুমনও ছুটি পেলে চলে আসতো বাড়িতে। তার কিছুদিন পর সুমনের সাথে ঢাকা চলে গেলাম। যাওয়ার দিন শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরে কান্না করে, আমিও কান্না করি। তারপর দাম্পত্য বেশ কাটছিল। এক কথায় স্বপ্নের মতো রঙিন দিন। তার যেখানে পোস্টিং হয় সেইখানেই আমাকে নিয়ে যেত। সময় পার হচ্ছে, বছর বাড়ছে, আশেপাশে বাচ্চা নাও বাচ্চা নাও শব্দটা কোথায় গিয়ে বাচ্চা হচ্ছে না অভিশাপে গড়ায়। এরই মধ্যে বিয়ের ৯ বছর পেরিয়ে গেলেও সুমনের সাথে আমার সম্পর্ক বেশ ভালোই চলছিল। একমাত্র সেই আমাকে বেবি না হওয়ার জন্য দোষারোপ করতো না কখনো। বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করলাম আমরা, কিন্তু সব জায়গা থেকেই কোনো ফল হলো না। দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম, তাহলে এবার চলো আমরা ইন্ডিয়ায় চিকিৎসা করাতে যাই, দেখি ওনারা কি বলে। আদৌ সন্তান সুখ আমাদের ভাগ্যে লেখা আছে কিনা। তারপর যেই বলা সেই কাজ। দুজনে চললাম অজানা গন্তব্যে। একটানা ১.৫ মাস ট্রিটমেন্ট করার পর তারা জানালো আমি মা হতে পারবো। তবে কথাটা এতটাও স্বাভাবিক ছিল না, কারণ আমি কখনো স্বাভাবিকভাবে কনসিভ করতে পারবো না। তারা বলে দিল বরং আইডিএফ করাতে হবে, টেস্ট টিউবের বেবি নিতে হবে। আমাদের নিজেদের ডিম্বাণু ও শুক্রাণু মিলনেই পৃথিবীতে আসবে সেই সন্তান। আমরাও রাজি হলাম। শুরু হলো প্রস্তুতি, মানসিকভাবে আর শারীরিকভাবে প্রস্তুতি। আমার ওজন ৬৮ থেকে ৫৫-তে এলো। দিন গড়াচ্ছে, আমার পিক আপ হলো। পিক আপে ১৩ দিনে ২৫টা ইনজেকশন দেওয়া হলো তলপেটে। তারপর ইটি হলো। মানসিকভাবে অনেক প্রস্তুতি নিয়ে দেশে আসলাম, মস্ত সুখবরও নিয়ে। একমাত্র আমরা দুজনেই জানতাম সবটা, অন্যদের বলা হয়নি। দিন গড়াচ্ছে। এদেশে আসার পর কিছুদিন বাবার বাড়িতে ছিলাম, তারপর ঢাকা আসলাম। সম্পূর্ণ বেড রেস্ট ছিল। ডাক্তার বলেছিল ঠিক করে খেতে হবে, পর্যাপ্ত ঘুমাতে হবে, চিন্তামুক্ত থাকতে হবে। কেন জানি সেই ঘুমটাই হতো না আমার। একটা সময় এসে বুঝতে পারলাম ও রাত জেগে ফোনে কারো সাথে চ্যাটিং করছে। মেসেজের টুংটাং শব্দ আমার কানে আসতো। প্রেগন্যান্সির জন্য ঘুম পাতলা হয়ে যায়। যদি বলতাম ফোন নিয়ে কী করো, সে বলতো এই তো একটু কাজ আছে, তুমি ঘুমাও। অথচ তখন গভীর রাত। বুঝতে পারতাম, সন্দেহও হতো, কিন্তু কি বলবো, কাকে বলবো। এই মানুষটা তো আমারই, তাকে সন্দেহ করার দুঃসাহস দেখাতে পারেনি। প্রচণ্ড দুর্বলতা কাজ করত। আর এই তো সেই যে এতগুলো বছর আগলে রেখেছে, ভালো রেখেছে আমাকে, কত সংগ্রাম করে আমাকে দিচ্ছে মাতৃত্বের স্বাদ। তার ওপর গোয়েন্দাগিরি কি করে করি, মনের ভেতর খুঁতখুত করতো সারাটা সময়। তারপর একটা দরকারে বাবার বাড়িতে যেতে হয় কয়েকদিনের জন্য। আর এদিকে ও ঢাকায় বাসা চেঞ্জ করে। আমিও যে কাজে যাই সে কাজ না হওয়াতে ঢাকায় নতুন বাসায় চলে আসি। এবার এসেও বিষয়টা লক্ষ্য করি, সে এখন ফোনটা আরও বেশি ব্যবহার করছে। এমনকি সকালে অফিসে যাওয়ার আগে বেশ কবার ফোনও আসে। অথচ ও বাথরুমে থাকলে আমি ডেকে দেই, তোমার ফোন আসছে। অন্য কোনো মেয়ের নাম আমার সুমনের কল লিস্টে সব সময় জ্বলজ্বল করতো। কি মানসিক প্যারা। তারপর একদিন রাত ৯টায়
সেই মেয়েটারই ফোন আসে। সেদিন সব সংকোচ ভেঙে বলেই ফেলি, এত রাতে কি দরকার। সে বলে, একটা কাজে ওকে আগারগাঁও পাঠিয়েছিলাম, তাই পৌঁছে গেছে কিনা খোঁজ নিচ্ছিলাম। অথচ ওপাশের ভয়েসটা বেশ পরিচিত আমার কাছে। তারপরে দীর্ঘ 10 মাসের যুদ্ধ জয় করছিলাম নীরবে। যে মানুষটা পাশে থাকার কথা ছিল সে তখন অন্য কারো দখলে। আমি যা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। ও সুইটি বেগম নামের এক পিয়নের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়, তবে সেটা স্বীকার করে না কখনো। অনেক জোর করেও শুনতে পারেনি তাদের আদৌ কী সম্পর্ক। বারবার ফোন আসতে একদিন জোর করলাম, বললাম, কে এই মহিলা? সে বলল, বান্ধবী। আমি বললাম, কেমনে চেনো, দেখেছো? সে বলল, হ্যাঁ, আমার অফিসের পিয়ন। ও অফিস যাওয়ার পর সাহস করে ফোন দিলাম। নিজের সঠিক পরিচয় দিয়ে জানতে চাইলাম কী সম্পর্ক আপনাদের। সে বলল, বৌদি, আপনি ভুল করছেন। সে আমার স্যার, তাছাড়া অন্য কোনো সম্পর্ক আমাদের নেই। নিজেকে শেষ করতে ইচ্ছে করছিল, কিন্তু আমি তখন 8 মাসের অন্তঃসত্ত্বা। নিজের সন্তানের কথা ভেবে পিছু হাঁটলাম। যোগাযোগ বাড়তে থাকলো তাদের। ফেসবুক আর মেসেজ অথবা কল লিস্টে তার নাম্বার সবার আগে থাকতো। কিছু বললেই বলতো দরকার ছিল। অথচ অফিসের পিয়নের সাথে এত কী প্রয়োজন? অফিসে যাওয়ার আপডেট, বাসায় আসার আপডেট, খাওয়া দাওয়া সব কিছুতেই যোগাযোগ থাকতো। ওর চোখে আমি আর একটা সময় চোখ মেলাতে পারিনি। কেমন ঘৃণা ঘৃণা লাগে। রোজকার মতো দিন কাটতে থাকে। যতটা কাজ করতে পারি করতাম, সংসার তো সামলাতে হবে। দূরত্ব বাড়ছে আর আমারও যন্ত্রণা বাড়তে থাকলো। গর্ভকালীন জটিলতার চেয়ে সুমনের পরিবর্তন হওয়াটা 1000 গুণ বেশি কষ্ট দিত আমাকে। শারীরিকভাবে এক ছাদের নিচে থাকলেও মানসিকভাবে তৈরি হলো এক পৃথিবীর দূরত্ব। এদেশ ওদেশ করে পুরো প্রেগন্যান্সিতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে সুমনেরও। তবুও সুইটির সাথে সুমনের ছিল নিরবচ্ছিন্ন সংযোগ। যাই হোক, এত মানসিক অবসাদের পরেও পৃথিবীতে আসলো আমাদের বাচ্চাটা। সুস্থ স্বাভাবিক, অন্য বাচ্চাদের মতোই। ছেলে বাবুর জন্ম দিলাম আমি। বাচ্চার মুখ দেখে চোখের জল আটকাতে পারলাম না। সুমনও ভীষণ খুশি। তারপর সে আমার কাছে প্রমিস করলো আর কখনো অবৈধ সম্পর্কে জড়াবে না। তবুও বাচ্চার মাঝখানে আমরা দুজন দুই পাশে 1000 মাইলের দূরত্ব নিয়ে চুপচাপ সংসার করছি। বাবু হবার 4 মাস পর একদিন সে আমার দিকে তাকালো অন্যভাবে। তার ডাক আমি অগ্রাহ্য করতে পারিনি। তবে আমাদের শারীরিক সম্পর্কের তৈরি হলো না আর। আবারও 7 মাসের সময় বাড়ি গেলাম বাবুর অন্নপ্রাশন দিতে। আমাকে বাড়ি থেকে আনার আগেই বলা হয়েছিল অফিসে পিকনিক আছে। সেই মোতাবেক আমি শাড়ি গহনা নিয়ে আসলাম, কিন্তু আমার যাওয়া হলো না। আমাকে রেখেই চলে গেল সে। অভিমানে সারাটা দিন বান্ধবীর বাসায় গিয়ে পড়ে থাকলাম। সুমনকে জানালাম বাইরে এসেছি। সে ফেরার পথে আমাকে নিয়ে বাসায় ফিরতে চেয়েছিল, কিন্তু আমি মিথ্যা বলেছিলাম যে আমি বাসায় চলে এসেছি। এরকম যন্ত্রণা নিয়ে জীবন কাটছে তখন। বাচ্চার যখন 8 মাস বয়স, ও গাড়িতে বসে খেলে আর আমি আত্মহত্যার চেষ্টা করি। ছেলেটা হামাগুড়ি দিয়ে কাছে চলে আসে। মুছে ফেলি সব কষ্ট। এবার কিছুটা সময়ের জন্য দুজনের শারীরিক মিলন হলো, তবে সেটা দীর্ঘস্থায়ী হলো না। তার দিকে কোনো আগ্রহ তৈরি হতো না আমার, বরং নিজেকে বিকৃত মনে হতো। সবটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতাম, কিন্তু সম্ভব হয়ে উঠল না। তবে মিথ্যে বলবো না, সে বাচ্চাকে অনেক বেশি ভালোবাসে। এক কথায় ছেলে অন্তঃপ্রাণ। তবে তাদের যোগাযোগ কমে গিয়েছিল ততদিনে। কিন্তু আমার মন কেন যেন আগের জায়গাটা তাকে দিতে পারছিল না সুমনকে। হঠাৎ করে সপ্তাহখানেক বাচ্চার ভীষণ জ্বর, কিছুতেই কিছু হচ্ছে না। একদিন ভোরে সুমনের কান্না জড়িত কণ্ঠে ঘুম ভাঙল আমার। আমাকে আর বাচ্চাকে জড়িয়ে তার সে কি কান্না! তার ভাষ্যমতে সে আমাকে কষ্ট দিয়েছে বলেই তাকে সৃষ্টিকর্তা কষ্ট দিয়েছে। এক পর্যায়ে সুমন অসুস্থ হয়ে যায়। তার রুগ্ন চেহারা আর সংবেদনের অশ্রু আমাকে বিনিয়ে করে তোলে। আমিও কাঁদছিলাম সেদিন খুব। তারপর সে বলল, তার অনেক বড় অন্যায় হয়েছে, সে আর কখনো এমন অন্যায় করবে না।
সবটা স্বাভাবিক হতে শুরু করলো। সৃষ্টিকর্তার আশীর্বাদে সুমনও সুস্থ হয়ে গেল। তার মাসখানেক পরে শুনলাম সেই মেয়েরও হেড অফিসে ট্রান্সফারের চিঠিও এসেছে। আমিও সবটা ভুলে সুমনকে ক্ষমা করে দিলাম, কারণ অনুশোচনায় যে প্রতিচ্ছবি তার মুখে দেখতে পেতাম তা আমাকে ভাবাতো। বাচ্চাটাও বড় হতে থাকলো। আমি পুরনো সুমনকে খুঁজে পেলাম। সৃষ্টিকর্তাকে ভক্তি ভরে ডাকতাম। সেই মহিলার আর কোনো দিন আমাদের জীবনে আসেনি। পরে আমাদের একটা মেয়ে সন্তানও হয়, কিন্তু সুমন আর সেই ভুল করেনি। 2 বাচ্চা আর আমরা বেশ সুখে আছি এখন। আমার অনেক ভালো দিন কাটে সবাইকে নিয়ে। কিছুদিন আগে থেকে শ্বশুর শাশুড়িও আমাদের সাথে থাকে। সুমন, আমার বাচ্চারা, আমার পুরো পরিবার এখন খুব ভালো আছি। শুধু একটাই কথা মনে হয়, মাঝখানের কয়েকটা মাস কেন যে এত বিবর্ণ ছিল। দুঃস্বপ্নের মতো ভুলে থাকি, কারণ ভালোবাসার মানুষটাকে ক্ষমা করতেও হয় কখনো কখনো। আসলে গল্পটা কপি করা ছিল।